শিক্ষার্থী বন্ধুরা একটু দেরি হয়ে গেল এবং আজকে অবশ্য তোমাদের আমি বেশি পড়াবো না, টেনশন নাই। আসলে আজকে যে অ্যাডমিশনদের বুঝছো, ওদের বিভিন্ন বই থেকে কিছু নতুন অঙ্ক করাইতে হয়েছে, তো ওগুলো সারা রাতে কপি টপি করতে করতে গিয়ে সারা রাত ঘুম হয় না। আসলে ওদের ক্লাসটা শুরু করেছে আমি 11টা 20-এ, এতে তাড়াহুড়ো করে এখনই শেষ করে তোমাদের ক্লাসটা আবার শুরু করলাম। আচ্ছা দেখি যতটুকু পারি ভাই আমরা। তোমরা মোটামুটি এখন পর্যন্ত 60 মতো স্টুডেন্ট ক্লাসে চলে এসছো। আলভিনুর একটু আগে ক্লাস করলা কি তুমি? এই তো ভাই ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তো মোটামুটি পোলাপান চলে এসছে, 100-র মতো স্টুডেন্ট ক্লাসে চলে এসছে। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি না? আচ্ছা 2-1 সেকেন্ড একটু দেখি, তাহলে বাকিরাও চলে আসবে। ও আচ্ছা, আলভিনুর মেডিকেল ব্যাস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা মাইন্ড লিখছো ভাই, জৈব যৌগ স্টপ করেন না। আচ্ছা স্টপ করবো কি না করবো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে ভাই, বুঝতে পেরেছো? যে আমার কোনো ইয়ে নাই, মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন ধরে জৈব যৌগ পড়ছো, তো একটা একঘেয়েমি চলে এসছে কিনা, এই জন্য আমাকে জৈব যৌগ আগে পড়ালেও পড়াইতে হবে, পরে পড়ালেও পড়াইতে হবে, ওইটা কোনো বিষয় না। এটা পুরাটাই তোমাদের উপর ভাই, আমার এখানে তোমরা যেটা বলবো আমি তোমাদের সেইটাই করবো আর কি। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি। প্রায় 200 আপ স্টুডেন্ট অলরেডি ক্লাসে চলে এসছে। তাহলে আজকে আমাদের কি দেখার কথা বলো তো? ওই যে গতদিন আমরা জৈব বিক্রিয়ায় মানে অ্যারোমেটিক মানে বেনজিনের বিক্রিয়ার সময় যে প্রভাবকগুলো ব্যবহার করেছিলাম, সেগুলো কেন ব্যবহার করেছিলাম, আর ডিটেলস আমরা দেখতে চাই যে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া নাকি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কেমনে হলো সেটা। ওকে আচ্ছা, নতুন চ্যাপ্টার শুরু করব বা করব না এগুলো নিয়ে আপাতত তোমাদের আলোচনা করার দরকার নেই ভাই, এটা গ্রুপে যখন পোস্ট দিব তখন আলোচনা করো। এখন আমরা ক্লাস শুরু করছি, এখন ক্লাস দেখো তোমরা। ওকে, তাহলে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া কেন, সেটা কিন্তু আমরা গত 2টা ক্লাস আগে আলোচনা করেছি। যে বেনজিনে পাই বন্ধন আছে, আর পাই বন্ধন আছে মানেই তো তার ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, তাই না? পাই বন্ধন আছে মানেই তার ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, ফলে যে কোনো ইলেকট্রন আকর্ষী বিকারক তাকে আক্রমণ করবে। ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখতে চাই। এখন আমরা প্রথমে যে কৌশলটা দেখব সেটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। নাইট্রেশন, নাইট্রেশন। তো নাইট্রেশন বিক্রিয়া কি দেখেছিলাম ভাই বলো তো? এই যে বেনজিন এর সাথে নাইট্রিক অ্যাসিড HONO2, অবশ্যই এটা কিন্তু কনসেন্ট্রেট গাঢ়, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড লাগবেই, গত ক্লাসে বলেছিলাম আমরা যে নাইট্রেশন বিক্রিয়া করতে গেলে সালফিউরিক অ্যাসিড লাগবেই। এই যে দিলে আমরা কি দেখেছিলাম, ধরো এখানকার একটা H, খুব ঘুম পাচ্ছে বুঝছো মোস্তাক, চরম রকমের। এই যে H আর OH মিলে পানিটা বের হয়ে যাবে, আর নাইট্রোমূলকটা এখানে চলে আসবে, অর্থাৎ এই যে নাইট্রোবেনজিন প্লাস পানি, তাই না? এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের মাথায় আসবে, একটা কৌশল তো লাগবেই, আর কৌশলটা পড়তে গেলে আমরা দেখব সালফিউরিক অ্যাসিড আসলে কেন ব্যবহার করা হয়েছে কি, ঠিক আছে? আজকে আমরা এগুলোই করব। তাহলে আমরা শুরু করি কৌশল। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় 3 ধাপে ভাইয়া, কৌশলটা হয় 3 ধাপে। প্রথমটার নাম হচ্ছে, প্রথমে আগে ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন। ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন, ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন। ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন কিভাবে সেই ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন হয় দেখো। তোমরা একটা কথা লিখতে পারো, যদি এমসিকিউ তোমাদের কখনো দেয় যে নাইট্রেশন বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন, তারপর হ্যালোজেনেশন বিক্রিয়ায় হ্যালোজেন বাহক ব্যবহার করা হয় কেন, প্রত্যেকটা কেনর একটাই উত্তর, তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রভাবক সমূহ ব্যবহার করা হয়
ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। আমি বোর্ডে লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি বোর্ডে, দেখো ভাই একটু। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রভাবক সমূহ বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রভাবক সমূহ ব্যবহার করা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। বিকারক উৎপাদনের জন্য। দেখো ভাই, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রভাবক সমূহ ব্যবহার করা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। অর্থাৎ যদি বলা হয় যে ফিডেল ক্র্যাফট বিক্রিয়ায় শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। হ্যালোজেনেশন বিক্রিয়ায় হ্যালোজেন বাহক মানে যে লুইস অ্যাসিডগুলো ব্যবহার করা হয় কেন? ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। তারপর এই যে নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। ওকে, প্রত্যেকটার একই অ্যান্সার কি শফিউল ভাই? থ্যাংক ইউ ভাই, প্রত্যেকদিন আপনি আমার ক্লাসগুলো করেন আর কি। ওকে, মোসাদ্দেক আহমেদ, আমার রিকোয়েস্ট একসেপ্ট কর। আমি জানি তোমার কোনো বন্ধুকে বলেছো এই ধরনের, এই ক্লাস করার সময় এই ধরনের কমেন্ট যারা করবা, আমি অবশ্যই বলছি সামনের দিন থেকে তাদেরকে গ্রুপ থেকে বের করে দেব। তারপর গার্ডেনের সাথে কথা বলবা, তারপর আমি আবার তোমাকে গ্রুপে নিব আর কি। আমি নেক্সট থেকে যত আজে বাজে কমেন্ট দেখবো ক্লাস করার সময়, নিজেদের মধ্যে আলোচনা যদি হয় তাকে অবশ্যই গ্রুপ থেকে আমি বের করে দেব। আমি বারবার বলছি যে বাস্তব ক্লাসগুলো কখনোই অনলাইনের বিকল্প হইতে পারে না, হবে না, কখনোই না। জাস্ট দুধের স্বাদ। আচ্ছা ভাই অ্যান্থ্রাসিন ওইটা বুঝে, আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে ভাই, ওইটা আমি দিব নি, থ্যাংক ইউ, আমি দিব। আবার যদি শেষের দিকে আবার ভুলে যায় তাহলে একটু মনে করে দিও যে আমি বারবার বলছি যে অনলাইনের ক্লাসগুলো কখনোই বাস্তব ক্লাসের মধ্যে হতে পারে না। তো তোমাদের জাস্ট একটু পড়ালেখায় বিজে রাখার জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। আর তুমি পড়ালেখা বাদ দিয়ে নিজে নিজে ফাজলামি করবা, এটা ঠিক না। আমি অবশ্যই এ আচ্ছা তুমি যে হুট করে লিখছো যে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, টিচার যদি হুট করে দেখে মনে করে তুমি টিচারকে বলতেছো, কি ভাববে সে? তোমার কমেন্ট মাথায় রাখবা, ফেসবুক এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে তোমার প্রোফাইল পিকচার, এখানে তোমার কমেন্ট, এখানে তোমার অভিমতগুলো তোমার পার্সোনালিটি কিন্তু প্রকাশ করে। ওকে, এই ধরনের কাজগুলো অবশ্যই, এই ধরনের কমেন্টগুলো তোমরা আর করবা না। আচ্ছা, জান্নাতুন নেসা, বিক্রিয়াগুলো একটু ধীরে ধীরে। ভাই বিক্রিয়া তো শুরুই করলাম না ভাই এখনো, ঠিক আছে? আমি তো এটা লিখে দিলাম তোমাদের খাতায় লিখে দেওয়ার জন্য, আর আমি তো বিক্রিয়াগুলো যথেষ্ট ধীরে করাই, ঠিক আছে? তোমরা নিজেদের মধ্যে যদি কমেন্ট টমেন্ট করো তাহলে তো যত ধীরে করাই ভাই, তোমরা তো পড়া বুঝতে পারবা না। এবং তোমাদের দু একটা তোমাদের কমেন্ট করে যে তোমাদের বন্ধুরাও বিরক্ত হয়, এটা তোমরা বোঝো না আসলে, কারণ এইটুকু বোঝার ক্ষমতা তোমার নাই, তুমি তো বুদ্ধি প্রতিবন্ধী। তোমার অনেক ফ্রেন্ড আমাকে ইনবক্স করে যে ভাই দেখেন এগুলো কমেন্ট তারা করছে ক্লাস করার সময়, কি বুঝতে পেরেছো? নেক্সট টাইম যেন এগুলো আমি না দেখি, আমি অবশ্যই কড়াভাবে বলছি, এটা তোমাদের গ্রুপ থেকে বের করে দেব। ওকে, তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা দেখলাম আমরা, যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রভাবক সমূহ ব্যবহার করা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। এই ক্লাসগুলো যখন তোমরা সরাসরি বাস্তবে করবা, যারা একটু অ্যাক্টিভ স্টুডেন্ট, দেখবা কি পরিমাণ এনজয় করে তোমরা এই ক্লাসগুলো করো। আসলে এগুলো খুব মজার জিনিস। ওকে, তাহলে আমাদের প্রথম ধাপটার নামই হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন। অর্থাৎ বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া করতে গেলে প্রথমে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন হবে। কিভাবে হয় দেখো ভাই, এই যে আমরা কি কি ব্যবহার করেছিলাম, নাইট্রিক অ্যাসিড, আর সাথে কি ব্যবহার করেছিলাম, সালফিউরিক অ্যাসিড। এখন তোমরা বুঝতে পারবা কেন আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছিলাম। এই যে দেখো,
এই যে নাইট্রেশন বিক্রিয়ায় আমরা ব্যবহার করেছি নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিড। এখন বুঝতে পারবা তোমরা সালফুরিক অ্যাসিড কেন ব্যবহার করেছে। জাস্ট ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন, প্রত্যেকটা যত বিক্রিয়া আছে ভাই তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একই ঘটনা, যে আমরা এই প্রভাবকগুলো ব্যবহার করব শুধুমাত্র মাথা কাজ করছে না, বললাম না, এই ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্য। তো তোমরা আমাকে পটাপট কমেন্টে কি একটু জানাবা যে নাইট্রিক অ্যাসিড আর এই সালফুরিক অ্যাসিড আমরা ব্যবহার করেছি, বোথ আর অ্যাসিড, নাকি নাইট্রিক অ্যাসিড অ্যাসিড সালফুরিক অ্যাসিড ক্ষার, নাকি এইটা অ্যাসিড এইটা ক্ষার। তোমরা আমাকে কমেন্টে একটু জানাও যে এখানে নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিড পরস্পরের মধ্যে এখন বিক্রিয়া করবে, দুটাই অ্যাসিড নাকি দুটাই ক্ষার, নাকি একটা অ্যাসিড একটা ক্ষার। যদি একটা অ্যাসিড একটা ক্ষার হয় তাহলে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার একটু তোমরা আমাকে বলো তো, বা কমেন্টে জানাও তোমরা আমাকে একটু। এই যে এসব কমেন্ট যদি তোমরা আমাকে করো, আমি যদি তোমাদের কমেন্টগুলোর এরকম ভালো ভালো কমেন্টগুলোর উত্তর দিই, তাহলে দেখবে বিক্রিয়াগুলো এমনি কিন্তু ধীরে ধীরে পড়া হয়ে যাবে। ওকে, তো তোমরা আমাকে কমেন্টে জানাও, জাস্ট এইটা জানাও যে বোথ আর অ্যাসিড, যদি বোথ আর অ্যাসিড হয় তাহলে লিখো বোথ আর অ্যাসিড, আর যদি মনে করো একটা অ্যাসিড একটা ক্ষার খায় লিখো এইটা অ্যাসিড এইটা ক্ষার, মানে বেস। একটু তোমরা আমাকে কমেন্টে জানাও তো। আচ্ছা, তাহমিদুল ইসলাম অমি লিখেছো সালফিউরিক অ্যাসিড অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বেস। আচ্ছা, মুক্তার হোসেন একটা অ্যাসিড একটা ক্ষার, ফার্স্টটা ক্ষার, আচ্ছা এটা ক্ষার, আচ্ছা অ্যাসিড মেবি উভয় লিখছে হৃদা। আচ্ছা, মাহমুদা খাতুন দুটাই অ্যাসিড, মিনি জান্নাতে দুইটা একই না ভাইয়া। আচ্ছা, মিথিলা ফারজানা একটা অ্যাসিড একটা ক্ষার, তা তো বুঝলাম, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার বলে দিতে হবে। জান্নাতুল ফেরদৌস বোথ আর অ্যাসিড। আসিফ ইকবাল সালফুরিক অ্যাসিড অ্যাসিড নাইট্রিক অ্যাসিড বেস। ভাই আমার মনে হয় দুটাই অ্যাসিড। মাহিন ইসলাম সাবেন বোথ আর অ্যাসিড। ওকে, তোমরা বিভিন্ন মতবাদ দিয়েছো, গুড, এগুলো কমেন্ট তোমরা করো, কোনো অসুবিধা নাই, বাট নিজেদের মধ্যে আলোচনাগুলো করবা না ভাইয়া, ঠিক আছে। এখন তোমরা যদি মনে করো যে আমি তো উমুক টিচারের কাছে ক্লাস করি তার সঙ্গে তো এগুলো করি, ভাই সবাই তো আসলে একরকম না। কেউ মদ বিক্রি করে দুধ খায়, কেউ দুধ বিক্রি করে মদ খায়। সুতরাং একজনের সঙ্গে অবশ্যই আরেকজনকে মিলাইতে যাবে না ভাইয়া, তুমি আমার কথা বুঝতে পেরেছ। অবশ্যই দেখো, দুটাই যদি অ্যাসিড হয় তাহলে দুটো অ্যাসিড পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে কেন, ওরা তো দুটো অ্যাসিড হিসাবে থেকে যাবে সেখানে। যেমন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় নাইট্রেশন বিক্রিয়ায়, তোমরা নিশ্চয়ই এটা ফার্স্ট পেপারের 4th অধ্যায় পড়েছো। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সেইটা তীব্র অ্যাসিড, আর যার জারণ মান কম সেটা দুর্বল অ্যাসিড, ওর তুলনায় আর কি। তাহলে এর হচ্ছে +6 জারণ মান, এর +5। তাহলে নাইট্রিক অ্যাসিডের জারণ মান যেহেতু বেশি, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান যেহেতু ভাই বেশি, সুতরাং সালফুরিক অ্যাসিড যেহেতু নাইট্রিক অ্যাসিডের চেয়ে তীব্র। ধরো কোন একটা ক্লাসে, ধরো একজন ফার্স্ট বয় আছে একজন সেকেন্ড বয় আছে, বলো তো কে ভালো স্টুডেন্ট? অবশ্যই যে ফার্স্ট বয় সেই ভালো স্টুডেন্ট, কারণ আমরা দুইজনের মধ্যে কম্পেয়ার করছি। তাহলে যেহেতু এটা তীব্র অ্যাসিড, তাই এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসাবে কাজ করবে, আর নাইট্রিক অ্যাসিডটা কিন্তু ভাই ক্ষার হিসাবে কাজ করবে। কথা ক্লিয়ার নাকি কথার মধ্যে ভেজাল আছে? যে যেহেতু এটা তীব্র অ্যাসিড তাই এটা অ্যাসিড, আর যেহেতু এর তুলনায় এটা দুর্বল অ্যাসিড তাই এটা বেজ হিসাবে কাজ করবে। তাহলে এ যেহেতু অ্যাসিড হিসাবে কাজ করবে, তাহলে এ প্রোটন ত্যাগ করবে, অ্যাসিডের ধর্ম হচ্ছে প্রোটন ত্যাগ করা। আর এ যেহেতু ক্ষার হিসাবে মানে আচরণ করবে, তাহলে এ ওই প্রোটনটা গ্রহণ করবে, এ প্রোটন ত্যাগ করবে, আর এই প্রোটনটা গ্রহণ করার জন্য সে এই ওএইচটা ত্যাগ করবে। অর্থাৎ ওএইচটা এই ইলেকট্রন নিয়ে এখান থেকে বের হয়ে চলে যাবে, আর হাইড্রোজেনটা কি করবে? ইলেকট্রন দিয়ে বের হয়ে চলে আসবে। কারণ এই হাইড্রোজেন আর এই ওএইচ মিলে কি তৈরি করবে দেখো তো ভাই একটু, পানি। আর এই যে ওএইচটা তো ইলেকট্রন নিয়ে চলে আসলো এখান থেকে, ফলে এটা কিসে পরিণত হবে? নাইট্রোনিয়াম আয়ন। এই যে নাইট্রোনিয়াম আয়নে পরিণত হলো। আর সালফুরিক অ্যাসিড প্রোটন ত্যাগ করে সেখানে বাইসালফেট তৈরি করলো, এভাবে লিখলাম নাও, বাইসালফেট তৈরি করলো। এই হলো আমাদের নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিড পরস্পর মিশে তারা যে কাজটা করে। আমি আবারও বলছি, যতবার তোমরা বুঝবা না ততবার আমি বলবো, বারবার বলবো, এ যেহেতু অ্যাসিড ও প্রোটন ত্যাগ করে, ওই প্রোটনটা লাভ করার জন্য এ কি করবে? ওএইচ ত্যাগ করবে। এর ওএইচ আর ওর এইচ মিলে পানি তৈরি হলো। এইচ তো তোমরা জানো যে এইচ যখন কোথাও থেকে বের হয়ে আসে, কথা অনেকবার বলেছি যে হাইড্রোজেন কারোর সাথে যুক্ত থাকলে সে সেখান থেকে যে কোনো মুহূর্তে বের হয়ে চলে আসতে পারে, তার কোনো বিশ্বাস নাই।
তবে তার ভালো দিক হলো সে যখন বের হয়ে চলে আসে তখন যার সাথে যুক্ত থাকে তাকে গাইতে হবে না তুমি নিঃস্ব করেছো আমায়, কারণ ও সবকিছু দিয়ে চলে আসে, অর্থাৎ ইলেকট্রন দিয়ে সে প্রোটন আকারে বের হয়ে চলে আসে। ওর প্রোটন আর এর ওয়েস্ট মিলে পানি তৈরি করলো, আর এই ওয়েস্টটা কি করে সবসময় ইলেকট্রন নিয়ে বের হয়ে চলে আসে। এটা তখন পজিটিভ আয়ন তৈরি হলো নাইট্রোনিয়াম, আর এই প্রোটন ত্যাগ করলো বাইসালফেট। তোমরা আমাকে বলো এর মধ্যে পানি তো অবশ্যই কেন্দ্র আকর্ষী, কারণ পানির তো তোমরা জানো ভাই মুক্ত জোর ইলেকট্রন আছে, এটা তো নেগেটিভ, তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক কোনটা? এইটা হলো কিন্তু ভাই আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক। এইটুকু বুঝতে পেরেছো কিনা ভাই বলো? আচ্ছা আরেকবার রিপিট করেন। আচ্ছা সাবিনা ইয়াসমিন লিখেছো ভাইয়া। আচ্ছা আমি আরো কয়েকবার অবশ্য বললাম, আবার কমেন্ট করো তাহলে না বুঝতে পারলে। আচ্ছা হাসিব রহমান লিখছে হেভি ক্লিয়ার, এত উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কেন ভাই? কারণ এরা আবার পরস্পর মিলে তবে এটা তৈরি করতে পারবে, এই কারণে। বুঝতে পেরেছো? তুমি যদি বিক্রিয়া লেখার সময় এই উভমুখী চিহ্ন না দাও কোনো অসুবিধা নাই, ওকে, কোনো অসুবিধা নাই। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা সাবিনা ইয়াসমিন লিখেছিল ভাইয়া যে ভাই আরেকবার, আমি তো পরে আবার কয়েকবার বললাম, আবার বুঝেছো বা বুঝোনি বলো তো ভাই একটু। আচ্ছা একটু তুমি বলো সাবিনা ইয়াসমিন, একটু বলো ভাইয়া বুঝেছো কিনা, তোমার কমেন্টের জন্য আমরা ওয়েট করছি। আচ্ছা মুনিরা আক্তার সুমা লিখেছো আরেকবার। আচ্ছা দেখো একটু, সেইটা হলো যেহেতু এখানে একটা অ্যাসিড একটা ক্ষার, অবশ্যই তাই হবে, কারণটা হচ্ছে দুইটা অ্যাসিড আর পরস্পরের মধ্যে তো বিক্রিয়া করবে না। তাহলে সালফুরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড, এখন এই যে ভাই বলি না পড়ালেখা কিন্তু একটার সাথে একটা সম্পর্কিত। এখন যদি কারো মনে হয় সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তীব্র কেন, এটাই তো জানি না, তাহলে তো আবার প্রবলেম। এটা ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় আছে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি হয় সেটা তীব্র অ্যাসিড হয়, কেন তার ব্যাখ্যাও ওখানে আছে। তো এই যেহেতু অ্যাসিড তাহলে প্রোটন ত্যাগ করবে, ওর প্রোটন আর ওর প্রোটনটা লাভ করার জন্য নাইট্রিক অ্যাসিড কি করবে? ওএইচ ত্যাগ করবে, স্বাভাবিক। তো এর ওএইচ আর এর এইচ মিলে যে পানি তৈরি করেছে, ওএইচ যখন কোথাও থেকে ওএইচ রূপে বের হয়ে চলে আসে, বলতো ভাই সে এ রূপে বের হয় না, নেগেটিভ, মানে সে ইলেকট্রন নিয়ে বের হয়ে আসে, তাহলে NO2টা কি থাকবে? পজিটিভ। আর সালফুরিক অ্যাসিড তো প্রোটন ত্যাগ করলে সে বাইসালফেট, কারণ সালফুরিক অ্যাসিড যখন প্রোটন যখন ত্যাগ করে হাইড্রোজেনটা কি করে? তাদের বন্ধন ইলেকট্রন দিয়ে সে বের হয়ে চলে যায়, তাই এটা নেগেটিভ চার্জ হয়েছে। এখন আরেকবার বলো তো ভাই, এখন বুঝতে পেরেছো কিনা? না তো ভাই আটকে যায়নি, সিয়াম সরকার বোধ হয় তোমার ওখানে আটকে গেছে, বুঝছো, এখানে চলছে তো, আটকে গেছে কি? আটকে যায় না তো, এখানে তো চলছে ভাই। হ্যাঁ মেজাবিন সরকার তোমার নিচে বড় প্রবলেম ভাই। NO2 ইলেকট্রোফিলিক, আরেকবার, আরে ভাই NO2 পজিটিভ না, যারা পজিটিভ চার্জ যুক্ত হয় তারা কি হয়? তারা তো ইলেকট্রোফাইল হয়। এটা তো আমরা ইলেকট্রন আকর্ষী কেন্দ্রের বিক্রিয়া দেখেছি। ওকে থ্যাংক ইউ। ওকে দেখো ভাই এখন তাহলে এই যে দেখো ভাই তোমাদের কাছে মনে হচ্ছে এটা ইলেকট্রোফাইল কেন, তার মানে এই ক্লাসটা তোমরা ড্রপ দিয়েছো। অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু করে আসতে হবে। তোমরা কিন্তু প্রশ্ন দেখলে আমি বুঝতে পারি কোনটা তোমরা পড়ে এসছো না কোনটা না পড়ার জন্য প্রশ্ন। তোমরা এখানে বললা NO2+ এর ইলেকট্রোফাইল, আরেকবার বলেন, এটা তো দেখেই বোঝা যাচ্ছে ভাই পজিটিভ চার্জ হলে তারা ইলেকট্রোফাইল হয়। তাহলে প্রথম ধাপটা হলো আমার আকর্ষী বিকারক উৎপাদন। এবার দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে সিগমা জটিল গঠন বলি আমরা। কেন সিগমা জটিল গঠন বলি দেখবা তোমরা, সিগমা জটিল গঠন, সিগমা জটিল গঠন, এই দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে আমাদের সিগমা জটিল গঠন। ওকে সিগমা জটিল গঠন বা কার্বনিয়াম তৈরিও লিখতে পারো তোমরা, অসুবিধা নাই। সিগমা জটিল গঠন বা কার্বনিয়াম তৈরিও লিখতে পারো। এটা কিভাবে হয় দেখো, এইবার এই যে বেনজিন বলয়টা আছে ভাই, এই যে বেনজিন বলয় একে ওই যে ইলেকট্রন আকর্ষী বিকারকটা আক্রমণ করে, এই জন্যই তো বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। মনে আছে তোমাদের গত ক্লাস তার আগের ক্লাসে সম্ভবত বলেছিলাম এটা আমরা, যে কোন একটা যৌগকে যে বিকারকগুলো অ্যাটাক করবে এরা যে আকর্ষী তার বৈশিষ্ট্য হচ্ছে সেইটা। এ যেহেতু ইলেকট্রন আকর্ষী তাই বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। বলো তো তোমরা আমাকে কোন কার্বনে আমরা এটা আক্রমণ করাবো? যে কোনো কার্বনে আক্রমণ করালেই হলো। আচ্ছা কি লিখেছো ভাইয়া তোমরা? আচ্ছা তাহলে দেখো তো ভাই, বেনজিনের যে 6টা কার্বন আছে 6টা কার্বনের সমতুল 6টা হাইড্রোজেনের সমতুল, তুমি যে কোনো কার্বনেই যুক্ত করতে পারো। এটা ধরে নাও ভাইয়া আমরা এইটাতে যুক্ত করতে চাই, একটা তো করলেই হলো ভাই, এই কার্বনে
তো সরাসরি যুক্ত হয় না, হয় কিভাবে দেখো, এই যে ইলেকট্রন আকর্ষী বিকারক প্রথমে সে এই পাই ইলেকট্রনটা গ্রহণ করে নেয় বেঞ্জিনের, ধরো যে কোনো একটাতে করলেই হলো, কিন্তু আমরা যেহেতু এখানে রেকর্ডটা এটা গ্রহণ করা দেখাচ্ছি, এইটা গ্রহণ করে নেয়। নিলে কি হবে দেখো, আমরা এইভাবে লিখি জিনিসটা, আগে লিখো তারপর বুঝাচ্ছি কেন হলো। এইচটা আসেই NO2টা পজিটিভ চার্জে চার্জিত ছিল, এই পাই ইলেকট্রনটা সে নেওয়ার কারণে সে প্রশমিত হয়ে যাবে কিন্তু নিজে, অর্থাৎ এই যে এইটা তৈরি হবে, এইটা এইচ তো আসেই। তোমরা এখন বলবা ভাই প্রতিস্থাপন হলো না, যে হবে তো। আমি তো একটা কথা তোমাদের বলি, যে এই যে ধরো তুমি একটা বাজারে গিয়ে উপন্যাস কিনলা, কিনে ভাবছো হ্যাঁ লেখক এই উপন্যাসে কি লিখেছে না লিখেছে, একবার কি ভেবেছো ভাই ওই উপন্যাসটা লিখতে গিয়ে ওই লেখককে কতটা বিনিদ্র রজনী কাটাতে হয়েছে? তো তোমরা মনে করো নাইট্রিক অ্যাসিড দিলা, সালফিক অ্যাসিড দিলা, বেনজিন দিলা, নাইট্রোবেনজিন পেয়ে গেলা। অথচ এই নাইট্রোবেনজিন তৈরি করার জন্য এদেরকে কত যে কাঠখড়ি পুড়াইতে হয়েছে সেটা আমরা কৌশলে দেখছি। যে প্রথমে এই নাইট্রোনিয়ামটা ওই ইলেকট্রনটা গ্রহণ করে, সে পজিটিভ চার্জে ছিল, ওই ইলেকট্রন গ্রহণ করলে সে কি হবে, প্রশমিত হয়ে যাবে, আর এই বন্ধনটা তো ইলেকট্রনটা তো কমে যাবে। তখন এইটাকে আমরা এইভাবে লিখি। এইভাবে কেন লিখি আমি দেখাচ্ছি ভাই, এইভাবে লিখি, এটাকে বলি আমরা সিগমা জটিল গঠন। বলবা কেন ভাইয়া? এই দেখো পাই বন্ড ভেঙে, এই যে পাই বন্ড ভেঙে কিন্তু সিগমা বন্ড ক্রিয়েট হয়েছে, পাই বন্ড ভেঙে সিগমা বন্ড ক্রিয়েট হয়েছে, তাই এটাকে আমরা বলি পাই বন্ড ভেঙে সিগমা বন্ড ক্রিয়েট হয়ে একটা জটিল কাঠামো তৈরি করছে, এই জন্য এটাকে আমরা বলি জটিল সিগমা জটিল গঠন। এখন হয়তো তোমরা বলবা এটা কেন এরকম হলো, আমি দেখাচ্ছি কেন এরকম হলো। তোমাদের কিন্তু পরীক্ষায় সরাসরি বই লিখে আছে কিভাবে পরীক্ষায় লিখতে হবে, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখো তো ভাইয়া, ভালো করে লক্ষ্য করো, খুব মজার জিনিসগুলো। প্রথমত কঠিন লাগতেই পারে, প্রথম যে কোনো কাজই তো কঠিন লাগে রে ভাই। দেখো ওইরকম কেন হলো, এইচ তো আছে তাই না, এই নাইট্রোনিয়াম যখন ইলেকট্রনটা গ্রহণ করে এই যে এইটা হলো তাই না, এই বন্ড ঠিকই আছে, এই বন্ড ঠিকই আছে, এই ইলেকট্রনটা গ্রহণ করার কারণে এই কার্বন কিন্তু পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এইটা তোমরা তো নিশ্চয়ই জানো, চক্রের মধ্যে যে পাই ইলেকট্রন গুলো আছে তারা তো ভাই এক জায়গায় স্থির থাকে না, তারা ভিতরে কি আবর্তন করে। এখানে যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে তাই এই পাই ইলেকট্রনটা এখানে চলে আসবে। এই যে আসলে কি হবে, রেজোনেন্স কাঠামো একটা দেখাবে, দেখো এরকম হবে কিনা দেখো তো। এই বন্ড ঠিক আছে, এই বন্ড ইলেকট্রন এখানে চলে গেল, এবার এইটা পজিটিভ চার্জে চার্জিত, আর এই দুই পাবলিক তো ঠিক আছে। এবার কি হবে দেখো তো, এখানে ইলেকট্রন ঘাটতি আছে, ফলে এই পাই ইলেকট্রন এবার এখানে চলে আসবে। এখানে আসলে কি হবে দেখো দেখি তোমরা, সাধারণত এই যে রেজোনেন্স গঠনগুলোকে আমরা উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দেখাই, ঠিক আছে। এই যে এইচ, এই যে NO2, এই দুটা তো ঠিক আছে, এই বন্ড কোনো চেঞ্জ হয় নাই। এ যখন এখানে চলে এসছে, এইখানে হয়েছে বন্ড, আর এইবার এইখানে হয়েছে পজিটিভ চার্জ। তার মানে কি দেখতে পাচ্ছ ভাই বলো তো, ভিতরের পাই ইলেকট্রনগুলো ঘোরার কারণে পজিটিভ চার্জ কখনো এই কার্বনে, কখনো এই কার্বনে, কখনো এই কার্বনে তৈরি হচ্ছে, আর ভিতরের পাই ইলেকট্রনগুলো ঘুরছেই। তাই এই কাঠামোটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি, এই যে এভাবে লিখি দেখো, এইচ NO2, যেহেতু ভিতরে আমরা গোল দিতে পারবো না কারণ একটা বন্ধন শর্ট আছে কিন্তু ভাই, তাই আমরা এটা অর্ধ গোল এরকম করে দিই। গোল দিতে পারতাম যদি তিনটা বন্ধনই থাকতো, একান্তর দ্বি বন্ধন থাকতো। এর মধ্যে পজিটিভ চার্জটা দিই এই জন্য যে পাই ইলেকট্রনগুলো ঘুরে, সাথে পজিটিভ চার্জটাও ঘুরে, তাই আমরা চিহ্নটা এইভাবে দিই। তোমরা একটু দেখো তো ভাই জিনিসটা বুঝতে পারো কিনা, তারপর আমি আরেকবার বুঝাচ্ছি, সমস্যা নাই। একটু দেখো একবার, খুব মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় একটু তোলো, তাহলে বুঝতে পারবা। আমি তোমাদের কমেন্টগুলো এই সুযোগে একটু দেখে নিই। আঞ্জুমান আরা লিখছো সালফুরিক অ্যাসিড বাদে অন্য কোন অ্যাসিড কি ইউজ করা যাবে না? না ভাইয়া যাবে না, এই জন্য আরো একটা কাজ আছে এখানে। আমার নাইট্রিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিডটা গাঢ় হওয়া দরকার। যদি কোনো কারণে আমার এই দ্রবণে পানি উৎপন্ন হয় তাহলে সালফুরিক অ্যাসিড ওই পানিটাকে শোষণ করে নিয়ে নাইট্রিক অ্যাসিডটাকে লঘু হতে দিবে না।
না ফারহানা পারভিন এই আইডি থেকে লিখেছো রেজোনেন্স কাঠামো গঠন কি কৌশলে লিখতে হবে ভাইয়া? না লিখতে হবে না ভাইয়া, এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছি আমি। আমি বইয়ে তোমাদের পরীক্ষায় কত সহজ করে লিখবা সেটা আমি তোমাদের কনসেপ্ট বুকে লিখে দিয়েছি। জাস্ট এইটা আমি দেখিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে ওই যে আমি যে একটা অর্ধ গোল দিয়ে ভিতরে প্লাস চিহ্ন দিলাম, কেন দিলাম? এই জন্য দেখালাম এটা আমি। আচ্ছা শারমিন সানিয়া শ্রাবণ লিখেছে ওয়া অনেক কিউট। হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর, দেখো সামনে আরো ভালো লাগবে তোমাদের। গুড, সবাই লিখেছো। কাবিউল শুভ, থ্যাংক ইউ ভাই, তুমি ক্লাস করছো? তুমি তো ইদানিং আমার ক্লাসে দেখে আর আসোই না, দেখছো যে আমার ক্লাসে এসে তোমার ক্লাসের মানই তো ভালো, তাই না? এই জন্য ক্লাসে আসা বোধহয় বন্ধ করে দিয়েছো, তোমাকে অনেকদিন পর ক্লাসে পেলাম। এভাবে যদি ইরেগুলার হও তোমাকে কিন্তু ভাই আমি গ্রুপ থেকে বের করে দিব, কি ঠিক আছে? নিয়মিত ক্লাসগুলো করতে হবে শুভ। আচ্ছা আচ্ছা সবাই বুঝতে পেরেছো লিখেছে। আচ্ছা খালিদ মাহমুদ আকিব ভাইয়া ওখানে কি ইকুয়াল হবে? কোথায় ভাইয়া ইকুয়াল দিয়েছি আমি? আমি ও এটা ইকুইভ্যালেন্ট ভাইয়া, বুঝছো? ইকুয়াল এবং ইকুইভ্যালেন্ট এটা তোমরা নিশ্চয়ই জানো। ইকুয়াল মানে দুটো একই জিনিস, ইকুইভ্যালেন্ট মানে একই না কিন্তু একই রকম, ঠিক আছে? এই জন্য এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন বা তিনটা টান দেওয়া হয়েছে। এইচটা কি লিখতে হবে? না এইচটা না লিখলেও সমস্যা নাই, আমি তোমাদের এইচটা একটু পরেই এইচটা চলে যাচ্ছে দেখাবো, তো তাই এইচটা ভাই লিখছি, ওটা না লিখলেও সমস্যা নাই। হ্যাঁ অনেক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ভাই, এমনকি সালফিক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, আমরা একটু পরে দেখবো। আচ্ছা ক্লিয়ার ভাই। ভাই এই যে একজন লিখেছো আব্দুল ওয়াকিল ভাই, ক্লাস টাইম একটু আগানো যাবে? এগুলো কি তোমাদের পরে গ্রুপে পোস্ট দেওয়া যায় না ভাই? এই ক্লাস চলাকালীন সময় কি এগুলো তোমাকে জিজ্ঞেস করতে হবে? এগুলো ভালো অভ্যাস না, এগুলো হচ্ছে অমনোযোগী স্টুডেন্টদের কিন্তু উদাহরণ। এখন শুধু ক্লাস নিয়ে কথা হবে, ওকে ওকে সবাই ক্লিয়ার লিখছো, থ্যাংক ইউ। আচ্ছা শুভ লিখেছে এখন থেকে নিয়মিত করব, প্লিজ গ্রুপ থেকে বের করে দিয়েন না ভাই। আচ্ছা ঠিক আছে, একবার সুযোগ দিলাম তোমাকে, এখন থেকে নিয়মিত ক্লাসে না থাকলে কিন্তু গ্রুপ থেকে শুভকে বের করে দিব, ওকে? তাহলে আমরা মোটামুটি এটা কেন দিলাম ভাই জানো? আমি আরেকবার দেখাচ্ছি ভাই। এই আরো একটা উদাহরণ তো দিব রে ভাই, এটাই তো শেষ না, তখন আরো সহজ হয়ে যাবে জিনিসটা। এই ইলেকট্রনটা সে গ্রহণ করে নিলে এখানে ভিতরে সিগমা জটিল তৈরি হলো। সিগমা জটিল মানে বলতে আমরা একটা পাই বন্ড ভেঙে সিগমা বন্ড তৈরি করলো এবং ভিতরে একটা জটিল অবস্থার সৃষ্টি করেছে। দেখো এই অবস্থাটা কি করে হলো আমি নিচে দেখাইছি তোমাদের, এইটা পরীক্ষায় দেওয়া লাগবে না। যেখানে পজিটিভ চার্জ, এই ইলেকট্রন যখন এখানে চলে আসে তখন এই পজিটিভ চার্জে চার্জ দিতে হয়, ওর জন্য যখন ইলেকট্রন এখানে আসে তখন এই পজিটিভ চার্জে চার্জ দিতে হয়, অর্থাৎ এই পাই ইলেকট্রনগুলা ভিতরে ঘুরছে, সাথে পজিটিভ চার্জটাও ঘুরছে। যেহেতু একটা বন্ধন আমাদের শর্ট আছে তাই গোল না দিয়ে আমরা অর্ধ গোল দিলাম আর প্লাস চিহ্নটা দেখাই দিলাম এখানে, ওকে? শুভ একটু কমেন্টে জানাও তো ভাই, তোমরা তো লাইভ ক্লাসে খুবই এক্সপার্ট, তো আমার ক্লাসটা ঠিক হচ্ছে কিনা বা কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে শুভ একটু কমেন্টে জানিয়ে দাও, এটা তোমার হোমওয়ার্ক। আচ্ছা সিগমা জটিল গঠন আমাদের হয়ে গেল। এইবার এই যে হাইড্রোজেনটা এখনো বের হয়নি, এ আসলো কিন্তু এ তো বের হলো না, ওকে তো বের করতে হবে প্রতিস্থাপন, ওকে বের না করলে তো আমার বেনজিন বলের স্থিতিশীলতা আসবে না। এই ধাপটার নাম হচ্ছে ভাই আমাদের প্রোটন অপসারণ। প্রোটন অপসারণ, এবার শেষ ধাপ প্রোটন অপসারণ, ওকে? তাহলে এখানে কি হবে একটু দেখে নিই, প্রোটন অপসারণে কি হবে। আমার এখানে সিগমা জটিল ছিল এরকম, এইচটা আমি দেখাই দিলাম NO2। এইবার ওই প্রোটনটাকে কে অপসারণ করবে দেখো ভাই, এই যে আমার এখানে বাইসালফেট আছে না, বাইসালফেট, ওই বাইসালফেটটা এবার এই যে দেখো ভাই, এই বাইসালফেটটা ওই প্রোটনটাকে বের করে নিয়ে যাবে, অর্থাৎ এই হাইড্রোজেনটাকে এটা দিলাম, আমি তো সাদা কালি করতে চেয়েছিলাম, জীবনটা বেদনার। ওর সঙ্গে চলে যাবে ভাই, আর ওর বন্ধন ইলেকট্রনটা বেনজিন বলে ফিরে আসবে। আসলে কি হলো এখানে, এই যে আবার বলটা আগের মতো হয়ে যাবে,
NO2টা থেকে গেল, আর ওই যে হাইড্রোজেনটা বায়োসালফেটের সাথে বিক্রিয়া করে আবার সালফ্রিক অ্যাসিডই হয়ে গেল। তাহলে দেখছো ভাই, বিক্রিয়ার শুরুতে সালফ্রিক অ্যাসিড ছিল, শেষে সালফ্রিক অ্যাসিডই হয়ে গেল। তাহলে এই সালফ্রিক অ্যাসিড কি আমার ওখানে প্রভাবক হিসাবে কাজ করলো না? এই জন্য বলেছিলাম ওটার কাজই হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন। ক্লিয়ার? এই যে হাইড্রোজেনটাকে বাইসালফেট বের করে নিয়ে চলে গেল, আর হাইড্রোজেনের সাথে বলয়ের যে বন্ধন ইলেকট্রনটা ছিল ওটা বলয় আবার ফিরে আসলে বলয়টা আবার আগের মতো হয়ে যায়, ইলেকট্রন ঘাটতি তখন বলয় আর থাকে না। এইভাবেই কিন্তু ভাই আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হয় বেনজিনের। তোমরা আমাকে একটু জানাও, তোমরা আমাকে একটু প্লিজ জানাও ভাইয়া, বুঝতে পারলা কিনা? হান্নান আশরাফি, আমার প্রবলেমটা কোন প্রবলেম কথা বলছো ভাইয়া? ওই যে অ্যানথ্রাসিন। আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও। ও হান্নান কি লিখছো? আচ্ছা ভাইয়া, বোন দুইটাতেই তো ইলেকট্রন ঘাটতি, তাহলে দুটাতেই ঘাটতি মানে আমি বুঝলাম না ভাইয়া, তোমার দুটাতেই ঘাটতি কই? ওর তো মিশাই দিয়েছি আমরা, বোন তো একটাতে ঘাটতি ছিল, দুটাতে কই ভাইয়া? ভালো করে দেখো ভাইয়া, বুঝছো দুটাতে ঘাটতি নাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এই দেখলাম, শোনো, আমরা যদি এখানে সালফ্রিক অ্যাসিডটা ব্যবহার না করতাম ভাইয়া, সালফ্রিক অ্যাসিড ব্যবহার না করতাম, তাহলে নাইট্রিক অ্যাসিডগুলো তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করেও কিছু পরিমাণ নাইট্রোনিয়াম তৈরি করতো। সেই নাইট্রোনিয়ামের মাত্রাটা কিন্তু নর্মালি আমরা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া করার সময় যেটা হয় সেরকম হতো না। তোমাদের কনসেপ্ট বুকে আমি সুন্দর করে লিখে দিয়েছি, দেখবা যে শুধু নাইট্রিক অ্যাসিড যদি ব্যবহার করতাম আমরা, তাহলে সেখান থেকে যে নাইট্রোনিয়ামটা তৈরি হতো তার চেয়ে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করলে তার মাত্রাটা বেশি হয়। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ হলো একটা শক্তিশালী নাইট্রেটিং এজেন্ট। নাইট্রেটিং এজেন্ট মানে হচ্ছে যেখান থেকে আমরা নাইট্রোনিয়াম আয়নটা তৈরি হয়। কিন্তু শুধু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে নাইট্রোনিয়াম আয়নের মাত্রাটা আসলে ওরকম বাই হতো না। এছাড়া যদি কোনো কারণে দ্রবণে পানি উৎপন্ন হয়, সেই পানি যেন নাইট্রিক অ্যাসিডকে লঘু হতে না দেয়, ফলে সালফ্রিক অ্যাসিডটা আমরা ব্যবহার করি। তাহলে যদি এক বাক্যে বলতে চাই, তাহলে সালফ্রিক অ্যাসিড ব্যবহারের মূল কারণ কি? এই ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন। ক্লিয়ার ভাই? এই ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের জন্যই আমরা সালফ্রিক অ্যাসিডটা ব্যবহার করি। আচ্ছা, এখানে যদি কোনো ছোটখাটো প্রশ্ন তোমাদের থেকে থাকে, তোমরা সেটা স্কিপ করো, পরের উদাহরণ আবার করো তোমরা, আবার আমরা করব একটা। এবার একটু করতে চাই হ্যালোজেনেশন বিক্রিয়া করব ভাই আমরা এখন। হ্যালোজেনেশন অর্থাৎ এই যে নিশ্চয় তোমরা জানো যে বেনজিন বলয়, এর সাথে আমরা হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন বাহক ব্যবহার করতে পারি আমরা। সেটা ফেরিক ক্লোরাইড হতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে। আমি গতদিন তোমাদের লিখে দিয়েছি আর কি যে কোনগুলো ব্যবহার করতে পারি, তাই না? তাহলে এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা সিএল এর সাথে এই সিএল আকারে বের হয়ে চলে যায়, প্লাস ক্লোরোবেনজিন তৈরি হলো। ওকে, এই তো হলো আমাদের মূল বিক্রিয়া। এইবার আমরা কৌশল দেখব কিভাবে এই বিক্রিয়াটা হয়। বলতো প্রথম ধাপের নাম কি? আমি প্রথম ধাপটার নাম কি? ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন। আমি নামগুলো ধাপে লিখলাম না, সেখানে কি ঘটে দেখো ভাই। এই যে সিএল বন্ধন, তাই না? আমরা এখানে ফেরিক ক্লোরাইড ব্যবহার করেছি। তবে কি জানো, ফেরিক ক্লোরাইডের চেয়ে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা বেশি ভালো। কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু ফেরিক ক্লোরাইডের চেয়ে বেশি তীব্র লুইস অ্যাসিড। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ করতে পারে যত তীব্রভাবে, ফেরিক ক্লোরাইড সেটা কিন্তু করে না। তো যাক, কোনো অসুবিধা নাই। তাহলে এটা যেহেতু লুইস অ্যাসিড, অর্থাৎ আয়রন তো এখানে ইলেকট্রন গ্রহণ করতে পারে। সে কি করে ভাই জানো? এই যে ক্লোরিনের সঙ্গে যে বন্ধ, মোট কথা হচ্ছে এই যে ক্লোরিনকে ধরে সে টান দেয়, ফলে ক্লোরিন তখন কি করে ভাই জানো? ক্লোরিনকে এর তো ইলেকট্রন দরকার, ক্লোরিনকে যখন সে টান দেয়, ফলে ক্লোরিন তখন এই বন্ধন ইলেকট্রন নিয়ে এর সাথে বের হয়ে চলে যায়। এই যে FeCl4, ক্লোরিন যেহেতু ইলেকট্রন নিয়ে এর সাথে চলে আসলো মাইনাস। আয়রনের যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, অর্থাৎ এটা লুইস অ্যাসিড, ফলে ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ থাকবে। সে তখন কি করে, এই যে ক্লোরিন যেটা আছে না ভাই, এর বন্ধন ইলেকট্রনকে ধরে টান দেয়, ফলে ক্লোরিনটা ইলেকট্রন ওর সাথে বের হয়ে চলে যায়। আর
আর একটা অংশ হয় Cl প্লাস রূপে থেকে যায়। ওই যে Cl প্লাস ওটাই হলো কিন্তু ইলেকট্রন আকর্ষী বিকারক। কি বুঝতে পেরেছো ভাই যে এর যেহেতু ইলেকট্রন ঘাটতি থাকে সে তখন কি করে ক্লোরিনের বন্ধন ইলেকট্রন ধরে তার দিকে টান দেয়, ফলে ইলেকট্রন ওর কাছে চলে গেল, Cl ওর কাছে চলে গেল ইলেকট্রন নিয়ে, তাহলে FeCl4 মাইনাস হলে প্রশমিত ছিল, ইলেকট্রন পেয়ে গেল নেগেটিভ হলো, আর ইলেকট্রন হারিয়ে অপর ক্লোরিনটা হয় তখন পজিটিভ চার্জে চার্জিত। এইটুকু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, আল হাসান লিখেছে এখানে NO2টা গেল না কেন, ওটাও তো ইলেকট্রোফিলিক। আচ্ছা গুড, সেটা হচ্ছে ভাই যে সালফিউরিক অ্যাসিড নিশ্চয়ই প্রোটন, আমরা কি করছি ভাই বলতে কি নাইট্রোনিয়াম আয়নের ঘনমাত্রা অবশ্যই হাইড্রোজেনের চেয়ে বেশি থাকবে, কারণ ওইটা দ্বারাই তো আমরা প্রতিস্থাপন করছি, এবং বাইসালফেটের নিশ্চয়ই নাইট্রোনিয়ামের চেয়ে এইচ এর প্রতি আগ্রহটা বেশি থাকবে, এইচ আয়নের প্রতি, প্রোটনের প্রতি, এই জন্য প্রোটনটা ওখান থেকে বের হয়ে যায় ভাই। এই জন্য তৃতীয় ধাপের নাম কিন্তু আমরা এটাও বলতে পারি যে ওল্ড ইলেকট্রন আকর্ষী অপসারণ। আমরা প্রোটন অপসারণ লিখলাম না ভাই, ওটা ইচ্ছে করলে লিখতে পারি ওল্ড মানে পুরাতন ইলেকট্রন আকর্ষী অপসারণ, সেটাও বলতে পারি আমরা। ওকে, থ্যাংক ইউ, তোমরা এটা বুঝতে পেরেছ। এইবার দ্বিতীয় ধাপে কি হবে বলো তো? দ্বিতীয় ধাপে সিগমা জটিল গঠন, সেম ঘটনা। তোমরা এখানে কিন্তু সুন্দর একটা জিনিস জিজ্ঞেস করছে ভাই আমাকে, আমার খুব ভালো লাগলো। কে জিজ্ঞেস করছে ভাই, এটা একটু নামটা দেখে রাখি, আল হাসান। এখানে নাইট্রোটা গেল কেন, ওটাও তো ইলেকট্রো গেল না কেন? থ্যাংক ইউ আল হাসান, বুঝতে পেরেছো ভাইয়া তুমি যে নাইট্রোনিয়ামের মাত্রাটা অবশ্যই হাইড্রোজেন আয়নের চেয়ে বেশি, কারণ সেই তো অ্যাটাক করছে আসলে বেনজিন বলকে, কই তো হাইড্রোজেনকে অপসারণ করবে, আর বাইসালফেটের NO2 এর চেয়ে হাইড্রোজেন আয়নের প্রতি আগ্রহটা বেশি। ওকে, তো এইবার দেখো ওই যে Cl প্লাস সে কি করবে, একই ঘটনা বলি ভাই আমি একটু। ধরে নাও আমরা এই হাইড্রোজেনে এই কার্বনে যুক্ত করব, এই বন্ধন ইলেকট্রন সে নিয়ে নিবে, নিলে কি হবে দেখো দেখি, HCl, এই যে সিগমা জটিল গঠন। ওকে, এবার পরবর্তীতে প্রোটন অপসারণ বা ওই যে পুরাতন ইলেকট্রোফাইল অপসারণ, ও খুবই সুন্দর বলেছে আল হাসান, পুরাতন ইলেকট্রোফাইল অপসারণও বলতে পারো তুমি। এই যে গুড, আমি এরকম প্রশ্ন চাই তোমাদের, এরকম কমেন্ট চাই, আজে বাজে কমেন্ট না। HCl, এইবার ওই যে ভাই FeCl4 মাইনাস ছিল, সে কি করবে দেখো, এই যে এই এইচটা তখন এখান থেকে একটা Cl কে এখন বের করে নিবে, নিয়ে সে কি করবে, এই Clটা ওখান থেকে চলে গেলে এটা কিসে হয়ে যাবে, ফেরিক ক্লোরাইড, আর ওই বন্ধন ইলেকট্রন এখানে ফিরে আসবে বলয়ে, আসলে বলয়টা আবার আগের মতো হয়ে গেল, এই যে ক্লোরোবেনজিন হয়ে গেছে। আশা করি আগেরটার তুলনায় এইটা তোমাদের কাছে একটু সহজ লেগেছে, কারণ আগেরটা করার পর এইটা আমরা একটু দেখলাম। তবে শোনো, ওই যে তিনটা ধাপ হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন, সিগমা জটিল গঠন, প্রোটন অপসারণ বা পুরাতন ইলেকট্রোফাইল অপসারণ, যেই নামটাই দাও না কেন সব ঠিক, একটু কথাগুলো কিন্তু লিখে দিতে হবে তোমাদের কনসেপ্ট বুকে। আমি যদিও যেখানে কৌশল লেখা আছে সেখানে আমি কথাগুলো তোমাদের লিখি নাই, কিন্তু কনসেপ্ট বুকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেখানে একটা আমি লিখে দিয়েছি যে কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে। তোমরা আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা ভাই এখন। আচ্ছা, নওশিন সামিয়া লিখছো ভাই একটু ধীরে, না ভাই আমি ওই আগের কথাগুলোই বললাম তো আবার, তাই একটু দ্রুত বললাম আর কি, বুঝছো, মানে ওই কথাগুলোই তো আবার। হ্যাঁ নওশিন সামিয়া, বুঝতে পারছো ভাই যে আমি আগের কথাগুলোই তো এখানে আবার বলতে হচ্ছে, তাই ধীরে বললাম, মানে একটু দ্রুত বললাম আর কি। আচ্ছা, একে আসপিয়া, এটা বোঝা বেশি ইজি কেন ভাই, আগের তারপরে আগেরটার মতোই, এইচটা খালি এই যে এখানে FeCl4 মাইনাস আছে না, এখান থেকে একটা ক্লোরিনকে এইচটা নিয়ে বের হয়ে চলে গেল HCl আকারে, থাকলো কি তাহলে FeCl3 এখন, আর এই যে ওই বন্ধন ইলেকট্রন বল হয়ে চলে আসলো, হয়ে গেল ক্লোরোবেনজিন। ক্লিয়ার কিনা? আচ্ছা, লাস্টটা কি বুঝতে পারছো না ভাই? এই যে দেখো, এই যে হাইড্রোজেনটা FeCl, এই যে এই ঘটনা ঘটে লাস্টেরটাতে, এই যে হাইড্রোজেন এখান থেকে Clটাকে বের করে, তোমার যদি কেউ এভাবে আলাদা করে না লিখে এভাবে লেখো তবু কোনো সমস্যা নাই, FeCl4 এভাবে লিখলেও কোনো অসুবিধা নাই। এই যে, কারণ এটা আবার ভেঙে গিয়ে এটাই তৈরি করবে যে এই এইচটা
তো এখানে ইলেকট্রন দিয়ে পজিটিভ আকারে বের হয়ে চলে যায়, তাহলে এখানকার H প্লাস আর এখানকার Clটা কি ইলেকট্রন নিয়ে বের হয়ে চলে আসে, Cl মাইনাস মিলে এই Cl তৈরি করলো, আর Clটা এখান থেকে চলে গেলে কি থাকলো, FeCl3 থাকলো। এই জিনিস এখানে লিখছি ভাই লাস্টে। ওকে, এইবার আমরা একটু সালফোনেশন বিক্রিয়াটা করব। এটা একটু আলাদা, একটু অন্যগুলার চেয়ে একটু আলাদা। স্টুডেন্টরা এটাতে অনেক সময় প্রবলেম ফেস করে। আমি আশা করি আমি তোমাদের যেভাবে বুঝাবো, যদি তোমাদের উল্টাপাল্টা কমেন্ট করার চিন্তা ভাবনা মাথার মধ্যে না থাকে তাহলে বুঝতে পারবা। আর ওই যে বলি একসঙ্গে একাধিক কাজ করাটা একটু কঠিন। তুমি কি পড়া বুঝবা না বন্ধুর সঙ্গে ফেসবুকে বসে আড্ডা দিবা, সেটা তোমার ব্যাপার। আড্ডা দিলে তুমি পড়াটা বুঝতে পারবা না। সালফোনেশন, সালফোনেশন কি দেখলাম, বেনজিন HO SO3H সালফার ট্রাইঅক্সাইড। আমি গতদিন বলেছিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে যেখানে শুধুমাত্র সালফুরিক অ্যাসিডই ব্যবহার করা হয়। যদি কোনো কারণে, যেহেতু সালফুরিক অ্যাসিড একটা নিরোধক, সে যদি পানি শোষণ করে কোনো কারণে লঘু হয়ে যায়, তাহলে সালফার ট্রাইঅক্সাইডটা কি করে ভাই, ওই পানির সাথে আবার যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ছাড়া যেন আর কিছু না থাকে, সালফিউরিক অ্যাসিড যেন কোনো মতেই লঘু না হয়ে যায়। তাহলে কি ঘটে, এই যে ভাই এখানকার একটা H আর OH মিলে পানিটা বের হয়ে যায় আর সালফোনিক অ্যাসিড মূলক এখানে চলে আসে। অর্থাৎ এখানে তাহলে কি তৈরি হলো, বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস পানি, তাই না? এই বিক্রিয়াটা আমরা গতদিন দেখেছি। এখন আমরা কৌশল দেখবো এটার। ওকে, আলভিন আপনার কাছে তো সোজা লাগবে ভাই। না ভাই, আমি তোমাদের দিক থেকেই বলছি আর কি, বুঝছো? আমি যখন একটা জিনিস সোজা বলি তখন ওটা কিন্তু আমার অবস্থান থেকে আমি বলি না, ওইটা আমি তোমাদের অবস্থান থেকেই বলি আর কি। হ্যাঁ, এই যে কিছু অধৈর্যশীল স্টুডেন্ট আছে নিশ্চয়। এই যে আমরা যখন ক্লাস শুরু করেছিলাম 270-80 স্টুডেন্ট ছিল, এখন 250-তে নেমে এসছে। হ্যাঁ, কিছুক্ষণ পর দেবো আরো কিছু কমে যাবে। আগে না কিছু স্টুডেন্ট মনে করছে দেখি ভাই নাকি গ্রুপে লাইভ ক্লাস নিচ্ছে, একটা ঢু মেরে আসি। এটা ঢুকে বলো না পড়ালেখার তো কিছুই বুঝতেছি না, যাই বের হয়ে চলে যাই। তো এটা কি সিনেমা নাটক দেখা, যেটা গানের দৃশ্য দেখে বের হয়ে চলে যাব? ফুল মনোযোগ দিয়ে ভালো করে পড়াগুলো দেখতে হবে। তারপরও হচ্ছে টিচারকে তুমি সামনে দেখতে পাচ্ছ না, সুতরাং এটা খুব ইজি কাজ না ভাই। ওকে, প্রথম ধাপ ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন। দেখো ভাই, প্রথম যে ধাপটা অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারক যে উৎপাদন, এটা কিভাবে হয় একটু খেয়াল করবা। তোমাদের বইয়ে তো একদম সরাসরি দেওয়া আছে, বুঝছো? সরাসরি দেওয়া থাকার কারণে স্টুডেন্টরা বুঝতে পারে না। এখানে কিন্তু এই যে সালফুরিক অ্যাসিডগুলোই পরস্পরের সাথে বিক্রিয়া করে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করে ফেলে। কিভাবে দেখো, আমি তোমাদের সুবিধার্থে সালফুরিক অ্যাসিডটাকে আমি দুইভাবে লিখলাম ভাই, বুঝছো? ভেঙে ভেঙে। এই যে সরি বললাম না, ঘুম না হলে বুঝছো মাথা ঠিক থাকে না, খুব প্রবলেম হচ্ছে। তোমাদের আগের ইঞ্জিনিয়ারিং বেসে ক্লাসটা নিলাম খুব কষ্ট করে, তোমাদের বেশি পড়াবো না, টেনশন নাই। এই একটা সালফুরিক অ্যাসিড লিখলাম আমি, আর আরেকটা সালফুরিক অ্যাসিড এইভাবে লিখলাম। এই যে ভাই দুই অণু সালফিক অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে বিক্রিয়া করে কিন্তু এখানে ওই ইলেকট্রন আকর্ষী বিকারকটা তৈরি করে। এবং ইলেকট্রন আকর্ষী বিকারক কোনটা দেখো, তাহলে দুইটা অ্যাসিডের মধ্যে কিন্তু ওকে কি সাব্বির দেখছো তুমি? আচ্ছা দেখো তো ভাই, যেটা বলছিলাম
যে দুইটাই তো সালফিউরিক অ্যাসিড, এখানে একটা অ্যাসিড হিসাবে কাজ করে, একটা কিন্তু ক্ষার হিসাবে কাজ করে। ওকে, সেটা কিভাবে কাজ করে একটু দেখো। ধরো এইটা অ্যাসিড হিসাবে যদি কাজ করে, তাহলে একই ডায়লগ, সে প্রোটন ত্যাগ করবে। এ যদি প্রোটন ত্যাগ করে, তাহলে আরেকটা সালফিউরিক অ্যাসিড কি করবে? OH ত্যাগ করবে। ধরে নাও এই সালফিউরিক অ্যাসিডটা কি করলো ভাইয়া বলতো? এই বন্ধন ইলেকট্রনটা নিয়ে এই OH আর এই H মিলে পানি আকারে বের হয়ে চলে গেল। তার মানে এটা তৈরি করলো আমার পানি। ওকে, সালফিউরিক অ্যাসিড প্রোটন ত্যাগ করলো, আর একটা সালফিউরিক অ্যাসিড তাহলে কি করবে? OH ত্যাগ করবে, কারণ একটা অ্যাসিড হিসাবে কাজ করবে, একটা ক্ষার হিসাবে কাজ করবে। তো ওর অ্যাসিড H আর এর OH মিলে কি তৈরি হলো ভাইয়া বলো তো? পানি। তো স্বাভাবিক ভাই খেয়াল করো, এই সালফারের কাছ থেকে যখন বন্ধন ইলেকট্রনটা OH নিয়ে চলে যাবে, এই সালফারে তখন ইলেকট্রন ঘাটতি হবে। এ তখন কি করবে? অক্সিজেনের মুক্তজোর ইলেকট্রন আছে না ভাইয়া, ওই ইলেকট্রন সে টেনে নিবে। তাহলে ওই ইলেকট্রন যখন সে টেনে নিবে, তখন হাইড্রোজেনটা কি করবে ভাই বলো দেখি? হাইড্রোজেনের ক্যারেক্টার তো জানোই, যে তোমার এতক্ষণ ধরে ইলেকট্রন ছিল, তোমার কাছে আমি আসি, এখন তোমার ইলেকট্রন কমে গেল, থেকে আমি কি করব? থেকে এর বন্ধন ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে হাইড্রোজেন বের হয়ে চলে যাবে। অর্থাৎ এইভাবে তোমাদের বইয়ে কিন্তু এই জিনিসটাকেই লেখা আছে এইভাবে, H3O+ লেখা আছে, দেখবে হাইড্রোনিয়াম আকারে লেখা আছে, একই জিনিস। আমি পানি আর H+ আলাদা করে লিখলাম, তুমি চাইলে দুটো একসাথে লিখতে পারো। সেটা কিভাবে হলো বুঝতে পারলা ভাই? এই যে একটা সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসাবে কাজ করছে, সে প্রোটন ত্যাগ করলো। ও যখন প্রোটন ত্যাগ করবে, তাহলে আরেকটা সালফিউরিক অ্যাসিড কি করবে? OH ত্যাগ করবে। এই বন্ধন ইলেকট্রন নিয়ে সে দুইজন মিলে পানি তৈরি করলো। এই OHটা যখন এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে বের হয়ে চলে যাবে, এই সালফারে তখন ইলেকট্রন ঘাটতি পড়বে। ও তখন কি করবে? এই যে অক্সিজেনের মুক্ত ইলেকট্রন টেনে নিবে, তখন অক্সিজেন ইলেকট্রন ঘাটতি পড়বে, তখন হাইড্রোজেন তার বন্ধন ইলেকট্রন দিয়ে এখান থেকে বের হয়ে চলে যায়। আর হাইড্রোজেন আয়ন কখনোই এভাবে থাকে না, ও পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম রূপে থাকে। তোমরা আমার কাছে যারা ফার্স্ট ইয়ারে পড়েছ, ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়ের খাতা বের করে দেবে, লেখা আছে H+ আর H3O+ একই জিনিস। অর্থাৎ হাইড্রোজেন আয়নটা কিন্তু জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে হাইড্রোনিয়াম রূপেই থাকে। এবং তোমাদের অনেক অঙ্ক দেখবে ফাইনাল পরীক্ষাতে দিয়েছে, যে কোন দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তোমাকে pH বের করতে বলল। তো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে মানেই কিন্তু ভাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। আমার বিশ্বাস এইটুকু তোমরা বুঝতে পেরেছো, তাই না ভাই? আমি আরেকবার বলতে বলছো, তাই না? আচ্ছা, আমি আরেকবার বলছি। ওকে, আটকে গেছিল আরেকবার। আচ্ছা, এই যে একটা সালফিউরিক অ্যাসিড ফলে সে প্রোটন ত্যাগ করবে, আর আরেকটা সালফিউরিক অ্যাসিড এখানে কি হিসাবে কাজ করবে? অবশ্যই ক্ষার হিসাবে কাজ করবে। ও তখন এর বন্ধন ইলেকট্রনটা নিয়ে এখান থেকে বের হয়ে চলে যাবে। তাহলে এর OH আর এর H মিলে কি হলো? পানি হলো। এই OH যখন বন্ধন ইলেকট্রন নিয়ে এখান থেকে বের হয়ে চলে যাবে, এই সালফারে তখন ইলেকট্রন ঘাটতি হবে স্বাভাবিক ভাই। এ তখন অক্সিজেনের ইলেকট্রনটা এখানে টেনে নিবে, নিলে কি হবে দেখো তো? এই অক্সিজেনে তখন ইলেকট্রন ঘাটতি পড়বে, হাইড্রোজেন তখন তার কি করবে? বন্ধন ইলেকট্রন দিয়ে এখান থেকে হাইড্রোজেন আয়ন আকারে বের হয়ে চলে আসবে। অর্থাৎ পানি প্লাস হাইড্রোজেন আয়ন। আর এটার অবস্থা কি হবে তাহলে দেখো দেখি? এটা এই অবস্থা হবে না, দেখো তো? ডাবল বন্ড ঠিক আছে, সালফার ডাবল বন্ড ঠিক আছে এই দুটা, আর এ তো বের হয়ে চলে গেছে, এ গিয়ে এখানে একটা ডাবল বন্ড তৈরি করছে, এই যে এটা। আর এখান থেকে সে হাইড্রোজেন দান করে বাইসালফেট, এই যে H একবারে লিখলাম, এই যে SO4- এটা তৈরি করবে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম, সালফার ট্রাইঅক্সাইড এবং বায়োসালফেট তৈরি করে। তোমরা এটা এভাবে ভেঙেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। এখন তোমরা আমাকে একটু দেখে বলো এই জায়গাটা তোমরা বুঝতে পারলা কিনা। তারপর আরো কথা আছে আমার, আমি কথা বলবো আরো, এইটুকু বলো আমাকে। ও হাসিব রহমান, একটাকে ধরে নিলেই হলো ভাইয়া। আমি আমার তোমাদের বোঝানোর সুবিধার্থে এভাবে লিখছি। আরে তোমাদের বইয়েতে এভাবে লেখা আছে, দেখো। বই দেখলে তো মাথা খারাপ হয়ে যায়। বই এভাবে লেখা আছে, দেখো তোমাদের বইয়ে কিভাবে লেখা আছে এটা আগে দেখো। তোমাদের বইয়ে এই যেভাবে লেখা আছে H2SO4 ইলেকট্রন আকর্ষণ বিকারক উৎপাদন, SO3 প্লাস H3O প্লাস বাইসালফেট, এভাবে লেখা আছে জানো, এইভাবে লেখা আছে বই, এভাবে লেখা আছে SO3, এটা এভাবে সরাসরি। তো এইটা দেখে পোলাপান বুঝতে পারে না এটা কেমনে তৈরি হলো।
এটা কেমনে তৈরি হলো, এটা কেমনে তৈরি বুঝতে পারে না, তখন মুখস্থ করে। আর মুখস্থ জিনিস তো বেশি দিন থাকবে না, ভুলে যায়। আর ভুলে যাওয়ার কারণে অর্গানিক কেমিস্ট্রি তখন কঠিন মনে হয়। বাট এইভাবে যদি একটু বুঝে করি আমরা যে জিনিসটা আসলে তৈরি হলো কি করে, পরীক্ষায় লেখার সময় তুমি এভাবে লেখো, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন নিজে বুঝবা তখন যদি একটু বুঝে বুঝে লেখো তুমি, তাহলে কিন্তু পড়াগুলোকে আর কঠিন মনে হয় না ভাইয়া। এখন কি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা, থ্যাংক ইউ, সবাই লিখেছে বুঝতে পেরেছি অবশ্যই। আর আমি তো বললাম ভাই, আমি তোমাদেরকে ঘুমের ঘুরে অ্যাকচুয়ালি বলছি, ঘুমের ঘুরে বোঝাচ্ছি এগুলো। ওকে, তোমরা একটু হেল্প করো। এই যে মনিরা আক্তার সোমা ঠিক লিখেছো ভাইয়া, যে বুঝেছি ভাই আজ ভালোভাবে, কারণ আজ আজে বাজে কথা নেই। তোমরা কি বুঝতে পেরেছো? যখনই তোমরা আজে বাজে কমেন্ট করো তখন নিজেদের মধ্যে কিন্তু একটা হজবরল অবস্থা হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। তাহলে এইটা আমি মিশিয়ে দিলাম, এটা তোমাদের বইয়ে লেখা আছে তো তাই লিখেছি ভাইয়া। ওকে, তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক আমার হয়ে গেল এখানে। শোনো, তুমি ক্লাস করলা আর মনে করলা পড়া হয়ে গেল, আর কিছু লাগবে না। রুমে গিয়ে এই বিক্রিয়াগুলো আবার ঠান্ডা মাথায় দেখবা, দেখে কোথায় কোথায় প্রশ্ন আছে খাতায় লিখলা, লিখে গ্রুপে পোস্ট দিলা যে এই জায়গায় আমি প্রশ্ন, আমি নেক্সট ক্লাসে তোমাকে সেগুলো সলভ দিব, তাহলেই না ঠিক হবে। তোমরা আমাকে বলবা যে সরি, ইলেকট্রন আকর্ষী বিকারক কোনটি? এই যে এটা উৎপন্ন হলো, এটা উৎপন্ন হলো, এটা মানে হাইড্রোনিয়াম। এদের মধ্যে ইলেকট্রন আকর্ষী বিকারক কোনটি সেইটা তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাও তো ভাইয়া। এই যে সালফোনেশন বিক্রিয়ায় যে তিনটা জিনিস উৎপন্ন হয়েছে, হাইড্রোনিয়াম, সালফার ট্রাইঅক্সাইড আর বাইসালফেট, এদের মধ্যে ইলেকট্রন আকর্ষী বিকারক কোনটি? মনীষা, মোস্তাফি, দিব্য লিখেছ হাইড্রোনিয়াম, মেহেদি হাসান হাইড্রোনিয়াম। এই পজিটিভ চার্জ দেখে তোমরা হাইড্রোনিয়াম কি ইলেকট্রোফাইল মনে করছো, তাই না? তো সালফোনেশন বিক্রিয়া কি এইটা যুক্ত হয়েছিল? দেখো তো ভাই একটু, সালফোনেশন বিক্রিয়া কি হাইড্রোনিয়াম যুক্ত হয়েছিল? আরে ভাই, হাইড্রোনিয়াম মানে তো পানির মধ্যে হাইড্রোজেন আয়ন, মানে ওটা অ্যাসিডীয় মাধ্যম বোঝানো হয় কি, ঠিক আছে? হাইড্রোনিয়াম না ভাইয়া, বুঝছো? হাইড্রোনিয়াম জিনিসটা মানে তো ছিল এই জিনিস, অর্থাৎ H+ মানে কি প্রোটন, মানে ওটা হচ্ছে অ্যাসিড বোঝানো হচ্ছে। আর অ্যাসিডটা পানিতে দ্রবীভূত এইভাবে থাকে। হাইড্রোনিয়ামটা ভাইয়া ইলেকট্রন আকর্ষী বিকারক এক্ষেত্রে না। মুর্তজালি লিখছো SO3। আচ্ছা, বেশিরভাগই হাইড্রোনিয়াম লিখছো না ভাই। এখন কি বুঝতে পারছো তোমরা হাইড্রোনিয়াম না কেন? কারণ হাইড্রোনিয়ামটা হচ্ছে কয়টা বাজে ভাই? 1:30 প্রায় বেজে গেছে না? আচ্ছা, এইটা ক্লিয়ার করে আজকে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, টেনশন নাই, জাস্ট এইটা ক্লিয়ার করে। আর আমার বিশ্বাস বাকিগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। ফিডেল ক্রাফট বিক্রিয়া নিয়ে আমার কিছু কথা আছে। এই ফিডেল ক্রাফট বিক্রিয়ায় পোলাপান প্রায় ভুল করে। যেমন 2017-তে বোধহয় রাজশাহী বোর্ড একটা MCQ দিয়েছিল, পোলাপান গুণহারে ভুল করেছে, ওইটা আমরা আগামী পর্বে করব। এই প্রশ্নটা প্রায় দেয় যে সালফার ট্রাইঅক্সাইড তার কোনো অষ্টক সংকোচন হয় না। কোনো সংকোচন হয় ভাই বলো তো? কোনো পজিটিভ চার্জ নাই, তারপরেও সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রন আকর্ষী বিকারক কেন? আসলে এক্ষেত্রে কিন্তু ভাই ইলেকট্রন আকর্ষী বিকারক হলো SO3, এইটা ইলেকট্রন আকর্ষী বিকারক। যদি বলো ভাইয়া এটা কেমনে ইলেকট্রন আকর্ষী বিকারক হলো, এই যে দেখো ভাইয়া, সালফারের তিন দিকে তিনটা তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত আছে, তো ফলে এই অক্সিজেন কিছুটা টেনে নেয়, ফলে ও হয় নেগেটিভ চার্জ যুক্ত, আর এই সালফারটা কিন্তু পজিটিভ চার্জে চার্জিত হয়। এটার রেজোনেন্স কাঠামো আছে, তোমরা এটার কাঠামো দেখাতে পারো। আজকে আমরা টাইম পেলাম না, সামনে ক্লাসে এটার অবশ্যই কাঠামো আমরা দেখব। আপাতত এইটুকু দেখে রাখো যে এই যে তিনটা তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকার কারণে তারা ইলেকট্রনগুলো তার দিকে টেনে নেয়, ফলে যে কোনো একটা অক্সিজেন যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে অক্সিজেনটা হবে নেগেটিভ চার্জে চার্জিত আর সালফারটা হবে পজিটিভ চার্জে চার্জিত। বা এই জন্য সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে একটা ইলেকট্রন আকর্ষী বিকারক। তো আমি এটা ব্যাখ্যা দিব, সুন্দর ব্যাখ্যা দিব, কারণ এই প্রশ্ন যদি কখনো তোমার দিয়ে দেয় যে সালফার ট্রাইঅক্সাইডে ইলেকট্রন ঘাটতি নাই, কোনো পজিটিভ চার্জ নাই, তারপরও কেন ইলেকট্রন আকর্ষী বিকারক, এটা আরো সুন্দর ব্যাখ্যা দিব, আমি রেজোনেন্স কাঠামো দিয়ে দেখাবো। আজকে আপাতত এইটুকুই মনে রাখো ভাই, যে সালফারে যেহেতু পজিটিভ চার্জ সৃষ্টি হয় তাই সালফার ট্রাইঅক্সাইডটা হচ্ছে আমার ইলেকট্রন আকর্ষী বিকারক। এইবার তাহলে খেয়াল করো তো ভাই, এবার দ্বিতীয় ধাপের নাম কি জানি? সিগমা জটিল গঠন।
কিভাবে আমাদের সিগমা জটিলটা গঠন হয় একটু দেখো। এই ধরো এখানে আমরা যুক্ত করব, আমি আর বিটলামি করছি না যে ভিন্ন একটা জায়গায় দেওয়ার জন্য, একটু বেশ ভালো, তখন বিভিন্নভাবে করা যাবে। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, তাহলে সালফার অক্সাইডটা কেমন বললাম আমরা, এই যে এরকম, তাই না? যে কোনো একটা অক্সিজেনে তার এই যে নেগেটিভ, এই হলো পজিটিভ, এই ইলেকট্রনটা গ্রহণ করবে, সালফার গ্রহণ করলে এরকম হয়ে যাবে না? এই যে আমার হাতের লেখা তো অসাধারণ খারাপ ভাই, একটু কষ্ট করে দেখে নাও আর কি। এই যে সালফার পজিটিভ চার্জ ছিল, ইলেকট্রন নিয়ে সে তো প্রশমিত হয়ে গেল, কোনো টেনশন নাই। তাহলে এই ডাবল বোন অক্সিজেন ঠিকই আছে, এই ডাবল বোন অক্সিজেন ঠিকই আছে, আর এই মাইনাস তো থেকে গেল, এই যে, তাই না? দেখো দেখি, এই ইলেকট্রনটা গ্রহণ করলে সালফারের পজিটিভ চার্জটা প্রশমিত হয়ে গেল, এর সাথে ডাবল বোন 6টা, দেখো সালফার 6টা পূর্ণ হয়ে আছে, সালফার প্রশমিত, আর ভিতরে যেটা আমরা দিই সিগমা জটিল গঠন হয়ে গেল। ওকে, আচ্ছা এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু দেখো তো ভাই। আমার ধারণা 2টা মাথাটা বুঝতে পেরেছো তোমরা, তাই না? এই ইলেকট্রনটা সে নিলে সে পজিটিভ চার্জটা প্রশমিত হয়ে গেল, আর ওই ইলেকট্রন দিয়ে সে কি করলো, বন্ধন তৈরি করলো, আর এদিকে যা ছিল সব ঠিক আছে। ওকে, ও আফসারা আজকে লিখতে পারে 3টা অক্সিজেন টানবে না। আচ্ছা দেখতেই চাচ্ছ তোমরা, আসলে আমরা যে 3টাই টানবে কিন্তু রেজোনেন্সের মাধ্যমে। এই যে দেখো, তোমরা দেখতেই চাচ্ছ যখন, তাহলে খুব দ্রুত একটু দেখাই দিই, আমি আজকে দেখাতে চাচ্ছিলাম না এটা। এই যে এই তো, তাই না? এদের মধ্যে রেজোনেন্স ঘটবে সবসময়। এ যখন টেনে নিল, মনে করো, নিলে কি হবে, এ নেগেটিভ এ পজিটিভ, এই তো। এবার তো ইলেকট্রন তো স্থির না ভাই, ওটা ঘুরে 3টার মধ্যে। এবার কি হবে, যদি এ ইলেকট্রনটা টানে, তাহলে ওই ইলেকট্রন এখানে এসে বন্ড তৈরি করবে, অর্থাৎ কি হবে তাহলে এখানে অক্সিজেন সালফার, এই যে এটা নেগেটিভ চার্জ। আবার কি হতে পারে দেখো তো, মানে এগুলো আমি আজকে দেখাতে চাচ্ছিলাম না তোমাদের, বুঝছো? এবার ধরো তাহলে এই অক্সিজেন তার দিকে ইলেকট্রন টেনে নেই, তাহলে এইটা এখানে চলে আসবে, আসলে কি হবে, সালফার, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে মাইনাস, এই তো পজিটিভ চার্জ থাকবে, এটা তো কোনো সমস্যা নেই। এই যে বুঝতে পারছো, যে কোনো অক্সিজেনে হতে পারে, একটা দেখালেই হলো আর কি। রেজোনেন্সের মাধ্যমে এই নেগেটিভ চার্জটা 3টা অক্সিজেনের মাঝেই পরিব্যাপ্ত হয়, ঠিক আছে? ওকে, একটু সময় দিতে হবে ভাই, বুঝছো? সব বিষয়ে তাড়াহুড়া করলে তো তোমাদের কাছেই খারাপ লাগবে তখন আস্তে জিনিসগুলো। একটু ধীরে সুস্থে করি আমরা, সব বুঝবো, অসুবিধা নেই। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম সিগমা জটিল গঠন। এইবার সিগমা জটিল গঠন তাড়াহুড়া করতে গেলেই প্রবলেম হয়, জানো? তোমাদের আবার টাইম শেষে দেখে নামাজের টাইম হয়ে যায়। আমি একদম ভেঙে ভেঙে দেখালাম ভাই তোমাদের বোঝার সুবিধার্থে। এইবার ওই যে হাইড্রোজেন প্রোটন অপসারণ করবে কে, বাইসালফেট। কারণ সালফুরিক অ্যাসিড, একটা সালফুরিক অ্যাসিড এখানে প্রভাব হিসাবে কাজ করছে, কারণ শেষে সালফুরিক অ্যাসিড রূপে থাকছে, বাইসালফেট কি করবে, এই যে ভাই প্রোটনটা আছে একদম অগ্নির মতোই, এই প্রোটনটাকে এর সাথে নিয়ে চলে যাবে, আর ওর বন্ধন ইলেকট্রনটা বলয়ে ফিরে আসবে। আসলে কি হবে, বলটা আগের মতো হয়ে গেল। তাহলে এস ডাবল বন্ড ও মাইনাস প্লাস সালফিউরিক অ্যাসিড। এই যে এখানে একটা নেগেটিভ চার্জ থেকে গেল, যে ওই নেগেটিভ চার্জটাকে প্রশমিত করে কে জানো, এই যে তুমি H+ দিয়েও দেখাতে পারো অথবা হাইড্রোনিয়াম দিয়েও দেখাতে পারো, ইচ্ছা যেইটা তোমার ভালো লাগে। তৃতীয় ধাপে এসেই একটা বিক্রিয়ার ক্ষেত্রে একটু অতিরিক্ত করতে হবে ভাই, বুঝছো? একটু অতিরিক্ত করতে হবে। এই যে এস ডাবল বন্ড ও এই যে ও মাইনাস, এখানে কি করে যদি আমি হাইড্রোনিয়ামটা লিখি এখানে, ইচ্ছা ভাই, তাহলে এই একটা প্রোটন ওর কাছে চলে যাবে, গিয়ে এই যে
সালফোনিক অ্যাসিড মূলক হয়ে যায় ভাইয়া। এই যে SO3H সালফোনিক অ্যাসিড মূলক প্লাস হচ্ছে পানি। আর তুমি এটা যদি হাইড্রোনিয়াম না দিয়ে শুধু এটা দিতা কোনো অসুবিধা নাই, তাহলে এটা ওর সাথে চলে যেত, এটা তো হতো না, তখন পানি তো হয়ে আছে ওখানে। এই হয়ে গেল আমাদের সালফোনেশন বিক্রিয়া। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই, আটকে গেছে নাকি? হ্যাঁ চলছে না? আচ্ছা তোমরা এখন আমাকে একটু বলো রিয়াকশনটা ক্লিয়ার কিনা তোমরা, সালফোনেশনটা কি ঠিক আছে? সালফোনেশন আমাদের দুইটা জায়গায় একটু খুব গুরুত্বপূর্ণ, সেইটা হলো এই যে আমাদের প্রথমে যে সালফিক অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম সালফার ট্রক্সাইড বাইসালফেট, এটা ইলেকট্রন আকর্ষী। কেন আমি হালকা পাতলা বললাম, আগামী ক্লাসে আরো ডিটেলস বলবো। এবার দ্বিতীয় ধাপে সে কি করলো, এই যে পাই বন্ড ভেঙে সিগমা বন্ড তৈরি করে একটা কি তৈরি করলো এখানে বলতে পারে, জটিল অবস্থা তৈরি করলো, অর্থাৎ সিগমা জটিল তৈরি হলো এবং ফাইনালি বাইসালফেটটা হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে চলে গেল। আর এই নেগেটিভ চার্জটাকে প্রশমিত করলো কে? ওই যে হাইড্রোনিয়াম থেকে প্রোটন এসে। ক্লিয়ার ভাই? ওকে ভাই, সবাই লিখেছো ক্লিয়ার? আসলে ক্লাস করার পর কিন্তু সব ক্লিয়ার হওয়া যায় না, রুমে বই পড়ার পর তোমরা আরো ক্লিয়ার হবা। এইবার তোমাদেরকে একটু বলি এই জিনিসগুলো তোমাদের বইয়ের কত পেজে আছে একটু বের করো তোমরা। 203 নাম্বার পেজে এসো তোমরা, 202 নাম্বার পেজে এসো। ওই যে আমি যদিও আজকে তোমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার কৌশলটা দেখালাম না, একই রকম কৌশল, কিন্তু এখানে কিছু বিষয় আছে যে স্টুডেন্টরা দেখা যায় যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া যখন মিথাইল হ্যালাইড ব্যবহার করে কোনো সমস্যা হয় না, ইথাইল হ্যালাইড ব্যবহার করলে কোনো সমস্যা হয় না, প্রোপাইল হ্যালাইড ব্যবহার করলে কিন্তু সমস্যা আছে। এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো তোমাদের সঙ্গে। এই জন্য ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার কৌশলটা আজকে আমি তোমাদের দেখাইনি। তো তোমরা 202 পেজে 78 নাম্বার 80 নাম্বার দেখো, আমার বিশ্বাস বুঝতে পারবা তোমরা। এই যে 83 নাম্বার কৌশলগুলো দেখো, আমি শুধু কিন্তু 83 নাম্বার কৌশলগুলো দেখাইছি, এখানে ভাষাগুলো লিখিনি। প্রশ্ন কিভাবে আসতে পারে তোমাদের নমুনা সৃজনশীল প্রশ্ন একটা দেওয়া আছে, একটু বের করো তোমরা। এই যে 269 নাম্বার পেজের 7 নাম্বার, 269 পেজের 7 নাম্বারটা বা 269 পেজের 7, ওই কোশ্চিনটা একটু দেখবা। ওখানে তোমাদের নমুনা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, তোমাদের নমুনা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। কি রে, তো আমি তোমাদের আগামী ক্লাসে একটা জিনিস দেখাবো, সেইটা হলো যে এই জিনিস একটা হচ্ছে এই যে বেনজিনের সঙ্গে যদি আমরা প্রোপাইল হ্যালাইড বিক্রিয়া করাই, CH3 CH2 CH2 Cl, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনেকেই মনে করে এইটা হবে বোধ হয়, এই প্রোপাইল গ্রুপটা বোধ এখানে লেগে যাবে, CH2 CH2 CH3 প্লাস HCl, এটা হবে মনে করে। এটা কিন্তু হবে না, প্রথম কথা এটা। ওকে, এইটা হবে না। আরেকটা বিষয় আমি ব্যাখ্যা করব তোমাদের, সেটা হলো হ্যালোজেনেশন বিক্রিয়ায় ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি করা গেলেও এইটা কিন্তু হবে না ভাই। এই যে আয়োডিন বিক্রিয়া করছি, কি লিখবো এখানে? আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম আয়োডাইড যাই লিখো না কেন, এখানে কি হওয়ার কথা? আয়োডোবেনজিন প্লাস HI, এটা কিন্তু হবে না। এই সবই হবে আগামী পর্বে। কি বুঝতে পেরেছো? ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।